হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোয়া বিউটি। সুতোয়া বিউটি চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। হরে কৃষ্ণ নাম হচ্ছে, যদি হরে কৃষ্ণ নামটা শোনা যায় তাহলে স্কিপ করে আমাকে ভয়েস দিতে হবে, নাহলে এটা দেবো। তো দেখো, সকালবেলা আজকে গেছিলাম বাজার, মেয়েকে সমস্ত কাজ সেরে কাঁচা ধোয়া মাজা সমস্ত একবার সারা হয়ে গেছে। এবারে রান্না বান্না করে আবার চান টান, আবার তখন ধোয়া মাজা আছে। তো সব ঝাঁটপোছ করে সব সমস্ত করে মেয়েকে দিতে গেছিলাম ড্রয়িং ক্লাসে। সেখানে মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে সেখানেই বাজার টাজার করে নিয়ে আসছি। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাজারগুলো গুছাতে গুছাতে। তো দেখো কি কি এনেছি। এই দেখো, আলু এনেছি, টমেটো, বিনস, এখানে আছে শসা, গাজর, গাজর 500, শসা 1 কেজি, ফুলকপি, এই দেখো বেগুন 1 কেজি কাটা হয়ে গেছে। তার মধ্যে যে এখানে এখন আদা আছে, আদা ছিল ওই জন্য আনিনি। আর এইটা রসুনটা আমি আনিনি, কারণ আমি রসুন টুসুন খাইনি। এই যে এনেছি শিক পালং। আর এই দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। এই সবজিটা হবে তরকারি, পালং শাক, ডাঁটা, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি, গাজর দিয়েছি। আর এই যে দেখো মাছ এনেছি, ওই যে কাটাপোনা মাছ, মাছের তেল সব আছে। মাছের ঝাল করব, মাছের ঝোল করব ফুলকপি দিয়ে। আর এটা চচ্চড়ি করব, সমস্ত কাটা হয়ে গেছে। আর এই শিক পালংটা এনেছি, এটা কালকে করব। আর এই চচ্চড়ি বেগুন দিয়েছি, আর এই বেগুনটা রয়ে গেছে, এটা একটু ভাজা করে দেবো আজকে, এটাই হবে। আর ফুলকপিটা এখনো কাটা হয়নি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। তো বন্ধুরা দেখো, হঠাৎ করে মা ফোন করে বলছে আজকে তোর বাবা যাবে। তো ওই জন্য আরও তাড়াতাড়ি করে রান্না করছি। বাবা বলছিল যে ভাত খেয়ে আসবে, আর ভাত খেয়ে আসলে আমাদের সঙ্গে আবার দেখা হয়নি। মেয়ের আছে ড্রয়িং ক্লাস, ডান্স ক্লাস, ওখানে যাবো, ডান্সে আছে। ওই জন্য বাবা এখনই আসবে দুপুরে। আর এখন আবার অনেক কাজ আছে, মেয়েকে আনতে যাবো, তাহলে আবার রান্না করবো কখন, ওই জন্য তাড়াহুড়ো চলছে আজকে। তো আমি জানতাম না বাবা আসবে, বাবা আসবে জানলে আমি এতগুলো বাজার করতাম না, কারণ শুধু শুধু জানি, কারণ বাবা তো বাজার টাজার দিতেই আসে। আর 1 সপ্তাহের বেশি রান্না টান্না করিনি, সে আলু ভাতে ভাত, ডাল সিদ্ধ ভাত, ওই জন্য আমি ভিডিওতে দেখাইও নি। ওই জন্য আমি আজকে ভাবলাম যে রান্না বাজার টাজার করে আনতে হবে, মেয়েটাকেও তো খেতে দিতে হবে, কিছু না কিছু তো ওর খাওয়ানো দরকার। ওই জন্য আমি হচ্ছে বাজার টাজার করে নিয়ে এসেছি, যাতে মেয়েটাকে অন্তত খেতে দিতে পারি, ওর পেটেও তো একটু শাক সবজি তরকারি সব যা দরকার বলো না বন্ধুরা। হ্যাঁ, ওই জন্য আমি বাধ্যতামূলক হয়ে আমি বাজারটা করে আনলাম। বাবা যদি আসবে জানতো আমি বাজার না করতাম নি। আর বাবা তো বাজার টাজার দিতেই এসছে, কারণ ওরা সবাই তো জানে যে আমার কপালটা কতটা খারাপ। আমাকে তো ওদের উপরেই নির্ভর হয়ে আছি। তো বাবা যখন আসছিল ভিডিও করতে পারিনি, বাবা চলেও এসছে। আর তখন বাজে 12টা, এসে 12:30টার সময় বাবাকে ভাত দিয়ে দিয়েছি এসতে, যে বাবার ভাত খাওয়া হয়ে গেছে। দিয়ে মেয়ের সঙ্গে লেগেছে এরকম, দেখো না মেয়ে আবার বাবার দাঁতে যন্ত্রণা হচ্ছে, গাল ফুলে আছে, ওই জন্য দেখাচ্ছে, বলছে গালটা দাঁত তুলে দিলে ফগলা হয়ে যাবে, যে কথা বলতে পারবে না, ফফ করবে, এরকম করে মেয়ের সঙ্গে কথা বলছে। দেখো বাবা চলে গেছে বলে মন খারাপ করে বসে আছি, তারপর আর ভিডিও করিনি, তোমাদের সাথে পরে কথা বলছি। যে বাবা এসেছিল, বাবাই যে 1 বস্তা মুড়ি দিয়ে গেছে। আগের দিনেই তো দেখেছো কিনে এনেছি 500, এই জন্য 1 বস্তা দিয়ে গেছে। ওরাই বরাবর মুড়ি দিয়ে যায়। আর দেখো এখানে কি কি দিয়ে গেছে। এই যে দেখো হিংচের শাক, এগুলো দিয়ে বড়া টড়া বা চচ্চড়ি এই টাইপের জিনিসগুলো হয়। তারপরে যে দেখো মটরশুঁটি, টমেটো, তারপরে আছে বিনস, এখানে আমি জুতোগুলো রেখেছি পরেছিলাম। তারপর দাঁড়া বলছি, তারপর আছে এই যে সিম, তারপর আলু, সিমগুলো হচ্ছে গাছের আমাদের আলু, তারপরে ঝিঙে, তারপর পুঁই শাক, এদিকে শসা আছে, তারপরে এই যে বেগুন, টমেটো, এখানে আছে সজনে ডাঁটা, অনেকগুলোই আছে এখানে সজনে ডাঁটা, অনেক কিছুই আছে এখানটার মধ্যে দেখাতে পাচ্ছি। আর এই যে দেখো আমাদের গাছের কলা, এই যে গাছের 1 ফেনা কলা, 1 ফেনা আর একটু বেশি কলা। তারপরে এই যে দেখো মা যে আমাদের বাড়িতে তৈরি করা বড়ি, 1 ডিবে বড়ি, দাঁড়া বড়িগুলো খুলে দেখাচ্ছি। এই যে দেখো মা বাড়িতে তৈরি করেছে বিউলির ডাল ভিজিয়ে বেটে, আমরা সে বার কিনেছিলাম, দেখেছো যারা রেগুলার ভিডিওতে, এই সকল দিয়েছে। তারপরে দেখো এই যে এই ইলেকট্রিক বোর্ডটা, তারটা দিয়ে গেছে, এটা দরকার আছে, তাই কি দরকার পরের ভিডিওতে বলবো। আর দেখো কি দিয়ে গেছে, আমার মেয়ের জন্য রথ দিয়ে গেছে। আমাদের এখানে রথের মেলা হচ্ছে, বাঙ্কি পূর্ণিমা উপলক্ষে বিরাট বড় মেলা হয়। তো সেখান থেকে বাবা এগুলো কিনে দিয়ে গেছে। এই যে সব হাঁস, কোথায় রথ, 1 তলা রথ, 2 তলা রথ, অনেক কিছু ছিল, কিন্তু মেয়ে অনেকগুলো খেয়েও নিয়েছে, এখন এগুলো আছে, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম।
তো বন্ধুরা কি বলবো, কালকে বাবা এসেছিল। কালকে ভিডিওটা আর করতে পারিনি, কারণ বাবা বিকেলবেলা চলে যায়। আর তারপরে মেয়ের নাচের ক্লাস ছিল, সেখানে গেছি। তারপর আমার ফোনের চার্জার খারাপ হয়ে গেলো, সেখানে বাগাতে গেছি। তারপর মেয়েকে নিয়ে পার্কের ওখানে ফুচকা টুচকা খাইয়ে তারপর রাতে এসে আর তারপর সারাদিন ড্রয়িং ক্লাস হেন তেন আরও আদার্স বাড়ির কাজ সমস্ত সামলানোর পরে আর ভিডিওটা করতে মন যায়নি। তাই আজকে করছি, চান টান করে সকালবেলা কাজটা সেরে মেয়েকে খেয়াই দাই স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি ভিডিওটা করছি। তো বন্ধুরা এতক্ষণ যে জিনিসগুলো তোমরা দেখলে, বাবা এনেছে অনেক কষ্ট করে, গাড়িয়ে করে নিয়ে আসছে নদী টদী পেরিয়ে, কারণ আমাদের বাড়ির সামনে নদী। সেখানে জানো এত বড় মুড়ির বস্তা কোথায় এত জিনিসপত্র এনেছে। তো আমি তো ভীষণ খুশি এগুলো এনেছে বলে। তো আরেক দিক দিয়ে আমি খুশি নয়, ভীষণ দুঃখিত। কারণ দুঃখের কারণ একটাই, কারণ যদি বন্ধুরা আমার জায়গায় তোমরা থাকতে তোমাদেরও এই কথাটাই মনে হতো। কেন কি বলো তো বন্ধুরা, হচ্ছে বাবা আমাকে বিয়ের পরে এত কিছু জিনিস দিচ্ছে, সেটা কি কারো নিতে ভালো লাগে বলো তো? দিনের পর দিন আর কত দিন এরকম করে চলবে? এই তো 7 বছর 4 মাস আমার বিয়ে হয়ে গেল। প্রত্যেক বছর প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে প্রায় এসে আমাকে সব জিনিসপত্র এইভাবে দিয়ে যায়। এটা কি কোনো মানে মেয়ের পক্ষে সম্মানের? আমার মনে হয় হয়নি। কারণ বাপের বাড়ি থেকে যতই যাই হোক জিনিস নিতে বিয়ের পর একটু কিন্তু বোধ আমার মনে হয় হয়। কারণ কি বলতো, নিজের স্বামী মানে যদি বিয়ের আগে বাবা মা বলো, যদি বিয়ের আগে একটু খোঁজ খবর নিয়ে ঠিকঠাকভাবে ঠিকঠাক ছেলের হাতে যদি আমাকে বিয়ে দিত, তাহলে তো বলো আজকে বাবাকেও মাকেও এত কষ্ট করে সমস্ত জিনিসপত্র কেনাকাটা করে দিয়ে যে আমাদেরকে সংসার চালাতে দিতে পয়সা করি এই সকল দিতে হতো নি বলো? যদি বিয়েটা ওরা না তাড়াহুড়ো করে দিত, একটা সিদ্ধান্ত বিয়ে এমন একটা জিনিস যেই সিদ্ধান্তের উপরে সারাটা জীবন নির্ভর করে। তাড়াহুড়ো করে একটা যাই হোক করে গুছিয়ে দিল, মেয়েকে বোঝা না মনে করে যদি দিত বলো তো বন্ধুরা, তাহলে কি আর এমন দিনটা আজকে দেখতে হতো? এতগুলো যে জিনিস দিয়ে যাচ্ছে, আমি এরপরেও কেন খুশি নই, কেন বারবার বলছি? কারণ এইটুকুন এক ফোঁটা একটা বাড়ি। তো দেখো বাড়িটা আমি দেখাচ্ছি, এই দেখো দেয়ালগুলো দেখেছো কেমন ভেঙে গেছে? চারিদিকটাই দেখো, চারিদিক ভেঙে হাঁ হয়ে গেছে। তো এই বাড়িতে নিজেরাই থাকতে পাইনি, তার মধ্যে আমি আমার মানে বাবা যে আসলে থাকতে দেবো, এতগুলো বছর হয়ে গেল বাবাকে একটা দিনও এই ঘরে আমি থাকতে দিতে পারিনি, বা বাবাও এতগুলো বছরের মধ্যে একটা রাতও আমার বাড়িতে কাটায়নি। তার একটাই কারণ, আমার বাড়িতে একটু থাকার জায়গা নেই। হ্যাঁ, হয়তো বলতে পারো যে বাবাকে তো বিছানায় শুতে দিই, আমরা নিচে বা দুয়ারে শুতে পারি। সেটা তো বাবা আবার থাকবে নি। কারণ আমরা নিচে শুবো, মেঝেতে শুবো বা বারান্দায় শুবো, দুয়ারে শুবো, বাবা খাটে শুবে। এটা বাবা কখনোই মানবে যে আমি নিজে ঘুমাই আর ওরা ওরকম ফাঁকে টাকে ঘুমাক। অতএব ওই জন্য আর থাকেনি। তারপরে আমার শ্বশুরের ঝগড়াঝাটি অশান্তি থাকলেই নানা রকম কথা বলে। ওই জন্যই বাবাই আসুক কি ভাইরাই আসুক, আসলে জিনিসপত্র দেয় আর চলে যায়। ওইটাই আমার সবথেকে খারাপ লাগে। মানে হ্যাঁ, মেয়ের বাড়িতে অনেকেই অনেক কিছু দেয়। তবে হ্যাঁ, ভালোবেসে দিলেও ঠিক আছে, এখনো দিচ্ছে, ভালোবেসেই দিচ্ছে, ভালোবাসে বলেই এত কিছু দেয়। কিন্তু কি বলতো, যে তখন হয়তো ভালোবেসে দিচ্ছে, আমরা ভালোবেসে নিচ্ছি ঠিক আছে। কিন্তু আমাদের এগুলো প্রয়োজন, না দিলে আমাদের চলবে নি। মানে চাল দিচ্ছে, কোথায় মুড়ি দিচ্ছে, যেগুলো আমাদের মানে না দিলে সংসার চলবে নি। এইটা আমার মেনে নিতেও কষ্ট হয় যে এমন একটা ছেলে দেখে আমার বিয়ে দিল, যার জন্য আমাকে মানে তার নিজের সংসার চালাতেই ক্ষমতা নেই, চালানোরও ক্ষমতা নেই। সে আমাকে মানে সেই ছেলেটি বুঝেনি যে বাপের বাড়ি থেকে নিলে সেখানে কি আমার বউয়ের সম্মান থাকে না আমার নিজের সম্মান থাকে? ও তো মানে বলে দিয়েই খালাস। ও নিজে বুঝে না যে ওইরকম করে কতদিন চলবে। আজ বলো তো আমার ভাইদের বিয়ে হয়নি, যদি বিয়ে হয়ে যায়, যদি বন্ধুরা কি বলবো, আমার ভাইদের যদি কখন বিয়ে হয়ে যাবে, আজ বিয়ে হয়নি 2 বছর পরেও তো বিয়ে হবে, তখন বিয়ে হবে, একটা পরের মেয়ে আসবে, স্বাভাবিক তাদের বাড়িতে খরচা বাড়বে। সবথেকে বড় কথা, তাদের বাড়ির সংসার না চালিয়ে তারা না শান্তিতে থেকে হচ্ছে আমাকে কেন দিবে? আর আমি যে অশান্তিটা ভোগ করছি আমার জন্য একটি পরের বাড়ির মেয়ে, সে আমার জন্য কেন অশান্তি ভোগ করবে বলো তো? সে তো আমাদের আমার কষ্টের দায় আমি তার উপর তো চাপিয়ে দিতে পারিনি কখনোই, বলো না? আমি কি আমার কষ্টের দায় যে আমি খেতে পাইনি, পরতে পাইনি, তুমি পাও না পাও আমি তো নিয়ে চলে আসবো? আমি সেরকম মেয়ে নই। আমি মেয়ে হয়ে আমি যে কষ্টটা আমি শ্বশুরবাড়িতে ফিল করি, তার আমি চাইবো যে আমার ভাইয়ের বউরা সেই কষ্ট কখনোই ফিল না করুক। তাদের মানে আমার জন্য বা আমার কে দেওয়ার জন্য তাদের বাড়িতে কোনো প্রবলেম না হোক। আমি তাতে কষ্ট হাজার পাই। তো তাকে, আমার বরটির কথা বলছি, তাকে তো বুঝতে হবে যে এরকমভাবে তো দীর্ঘদিন চলেনি, হ্যাঁ? তাহলে তাকে তো রোজগার করতে হবে, নিজের স্টেবল হতে হবে। মানে এতগুলো বছর চলে গেল, বয়স তো কম হচ্ছে না বলো না দিন, দিন? তাহলে নিজের তো কিছু করার চেষ্টা করে, কোনো কিছু করবার চেষ্টা নেই। সেই বাইরে পড়ে আছে, ওই কটা টাকা রোজগার করছে, পাঠিয়ে দিলে খালাস। তুমি এবারে কি করে চালাবে তুমি বুঝবে যাও। তো বন্ধুরা, আর একটা ভুলের দায় কতদিন চলবে? আমার মা বাবা একটা ভুল করেছে, শুধু ওদেরকে বিশ্বাস করেছিল। ওরা যতজন গেইল ওদের কথাকে বিশ্বাস করে ভিত্তি করে আমার বিয়েটা দিল। আর যদি না ওদেরকে বিশ্বাস করতো, ভরসা করতো, তাহলে আমার জীবনটা বোধহয় এরকম হতো নি। ওদেরকে বিশ্বাস করেছিল, ওদের কথাই ভুলেছিল। জানো বন্ধুরা, পরের ভিডিওতে বলবো
যে ও আমাকে কি করে ঠিকই ঠকিয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, ১ বছর টানা ১ বছরে হয়তো সারা জীবনই ঠকাতো। যদি না আমি ওর মুখ থেকে কথাগুলো বার করতাম। টানা বছরের পর বছর আমাকে কষ্ট দিত। সারা জীবনটাই কষ্ট দিচ্ছে আমাকে। জানো বন্ধুরা কিভাবে আমাকে প্রতারণা করেছে ওরা আমার সাথে। কিছু বললে কিছু বলবার জো নেই। তাহলে থানা, পুলিশ, কোর্ট কাচারির হুমকি দেখাবে। কারণ ওদের তো অনেক টাকা আছে। কারণ আমি কিছু বলবার অধিকার নেই। কারণ আমি সত্যি কথা বলে দিই, স্পষ্ট কথা বলে দিই। হ্যাঁ? বলো তো বন্ধুরা? বাপের বাড়ি থেকে দিবে তবে আমার সংসার চলবে। ও নিজে রোজগার করতে পারেনি। ওর বউ ছানাকে খাওয়ানোর ক্ষমতা নেই। এমন একটা ছেলে। কতদিন ভাবে এরকম করে চলবে বলো তো বন্ধুরা? হ্যাঁ? আমার কষ্টটা যে তারাই বুঝবে যারা আমার মতন কষ্ট আছো। জানো বন্ধুরা? আর যদি তোমাদের বাড়িতেও কারো আমার মতন অবস্থা হয়, ধরো বাবা-মা আসছে এতগুলো বছর একটা দিনও আমার বাড়িতে রাত কাটায়নি। একটু থাকে না। আমারও তো ইচ্ছে করে বাবা আমাদের সঙ্গে থাকবে রাত্রে, খাবে দাবে। একটাও জিনিস থাকার অভাবে শুধু কি বলতো তারা আসে জিনিসপত্র দিলেও চলে গেল। কারণ নাহলে আমরা খেতে পাবো নি। কোনো কিছু নেই। যত যাই করবে আমার মতন কষ্ট আমার ভগবান সহ্য করবে দাদাই। কালকে রাতে জানো বন্ধুরা, কালকে রাত্রেবেলা ফোন করছে। আমি বলছি দেখো এই টাকাগুলোই তো চলবে নি। তুমি বলো না কি করে চালাবো আমি? বলছে আমি জানি চলবে নি। তোমাকে ম্যানেজ করতে হবে। বলো তো বন্ধুরা আমি এখন কোথায় কি ম্যানেজ করতে যাবো? কোথায় কি ম্যানেজ আমি করবো? হ্যাঁ? আমি কি চুরি করবো না ডাকাতি করবো? তোর ওই সংসার তোকে দেখতে হবে নি, বুঝতে হবে নি? হ্যাঁ? দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন আমাকে ঠকিয়েছে। আবার বাপের বাড়ি থেকে আনলে ও সেই আশায় বসে আছে। জানছিস বউ এনে সংসার চালাবে। বউয়ের টাকায় কাছে তো লজ্জা পাইনি। কিছু বললে বলবে আমি তোমার বাবার ঘরে চালাই খাবারই। কই তোর ক্ষমতা নাই তো যে আমি খাবো নি, তোমাকেও খেতে দেবো নি। আমি নিজে রোজগার করে এনে তোমাদেরকে খাওয়াবো। কখনো এই কথাটা তো বলেনি। তুই না খেলেও তো আমরা খাচ্ছি। তাহলে আমি কি তোদের ঘরে কেউ নই? তুই তো সেই তোর শ্বশুর ঘরের টাকা এনে তোর বউকে খাওয়াচ্ছ। তোর নিজের রোজগার করতে মুরাদ নেই, ক্ষমতা নেই। কিছু বলা চলবে নি বন্ধুরা। আমার কপালটা এরকমই। তোমারও না কতদিন এরকম করে চলবে আমার জীবনটা কতদিন? আমার কিছু ভালো লাগছে না বন্ধুরা। তো বন্ধুরা রাখছি। হ্যাঁ? যদি ভিডিওটা ভালো লাগে টাটা।